আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমরা করতে চাই সেইটা হচ্ছে যে এই সরকারের শেখ হাসিনার পতনের 2 মাস পূর্ণ হলো গতকালকে, তাই না? আজকে 6 তারিখ, ফলে আজকে 2 মাস 1 দিন। এ পর্যন্ত 8 তারিখে সরকার গঠন, এই সরকারের 2 মাস হতে যাচ্ছে 1 দিন পরে। এই 2 মাসের সরকারকে আমরা জানি না মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় কিনা, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারকে মূল্যায়ন করার জন্য সম্ভবত খুব কম সময়ও না। আপনার মূল্যায়ন কি এখন পর্যন্ত সরকারের কার্যক্রম অগ্রাধিকার দেখে? প্রথমে আপনি যেটা বলেছেন এটা ঠিক, যে আপনার আলোচনার মধ্যেই 2 মাস একটা এই রকমের একটা সিচুয়েশনে অস্বাভাবিক গভর্নমেন্টই তো বলা চলে, যে একটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা বাংলাদেশের দীর্ঘদিন ছিল না, ব্যবস্থাও নাই, একটা বিশেষ পরিস্থিতিতে আসলে এই দিকে আমাদেরকে যেতে হয়েছে, এবং যেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থা গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার, একটা ফ্যাসিবাদী সরকার কার্যত রাষ্ট্র ব্যবস্থাকে একটা দানবীয় ব্যবস্থায় পরিণত করেছে, যেখানে রাষ্ট্রের মানবিক চরিত্র কিংবা মানবিক মূল্যবোধ কোনো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে যেহেতু নাই, সমাজেও তার একটা প্রভাব আছে। তো এই অবস্থায় এই সরকারকে মূল্যায়ন করার জন্য 2 মাস আসলে এটা বিবেচ্য সময় না। তবে তারপরেও এইটা যেহেতু একটা গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার, তার প্রতি যে মানুষের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটিতে গভর্নমেন্ট ফাংশন করছে না, এইটুকু বলা যায়, যে প্রত্যাশা অনুযায়ী গভর্নমেন্টের পদক্ষেপ দেখা যাচ্ছে না, স্টেপ দেখা যাচ্ছে না। যেমন ধরেন, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশ না, সারা বিশ্বের কাছেই একজন সম্মানিত ব্যক্তি। এই পর্যন্ত যে সমস্ত জীবিত ব্যক্তি আছেন যারা সারা বিশ্বে সমাদৃত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একজন। তো তার যে ব্যক্তিগত যে সম্মান, মর্যাদা, এটি কিন্তু নিঃসন্দেহে, এটি নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু সরকার প্রধান হিসেবে কিন্তু সরকারের সফলতা ব্যর্থতার দায় আলটিমেটলি তার উপরে যাবে। কিন্তু তার যে টিম রয়েছে, অন্তর্বর্তী সরকারের যে 21 সদস্য বিশিষ্ট টিম, সেইখানে আমাদের মনে হচ্ছে, যেমন ধরেন এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার পুরো 2 মাসেও কিন্তু কন্ট্রোলে আসছে না। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, আলটিমেটলি তো এটা বাংলাদেশের রপ্তানির একটা বড় খাত, তো কেন এখানে এই অবস্থা তৈরি হচ্ছে? তারপরে মাইনরিটিদের খুব ব্যাপক ধরনের প্রতিক্রিয়া। সো এটা যদি সত্যতা থাকে, সেইটারও দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। আর যদি অসত্য বিভ্রান্তিকর তথ্য হয়ে থাকে, যে শুধুমাত্র বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য কিংবা এনজিওর প্ল্যান বাস্তবায়ন করার জন্য যেখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তাহলে সেটার বিষয়ে সরকার একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা দেখলাম যে ফেনী, নোয়াখালী, আপনার লক্ষ্মীপুর কিছুদিন আগেই বন্যায় প্লাবিত হলো। ভারতের উজান থেকে আসা পানি এবং পানি প্রত্যাহারের ফলে এখন নতুন করে উত্তরাঞ্চল প্লাবিত হচ্ছে। আবার নেত্রকোনা, এইদিকে শেরপুর, এই যে ভারতীয় যে উজানের ঢল, এই পানিগুলো ভারত আসলে স্বাভাবিকভাবে এই সরকারের প্রতি এখন পর্যন্ত কিন্তু বন্ধুসুলভ আচরণ দেখায় নেই, যেটা আমরা দেখেছি। যে যেখানে বাইডেনের সাথে আপনার বলা চলে রীতিনীতি কিছুটা ব্রেক করে, কারণ একেবারেই উন্নত রাষ্ট্রগুলো ছাড়া স্বাভাবিকভাবেই ইউএন কনফারেন্স চলা অবস্থায় বাইডেন কারোর সাথে মিট করে না। সেখানে ডক্টর ইউনূসের সাথে ডিনারের মতো সময় হয়, নরেন্দ্র মোদী সাইডলাইনেও একটা মিটিং করার জন্য ইউনূস সাহেবকে সময় দেয় না। তার অ্যাপ্রোচ তো সেই দিক থেকে এই যে বৈশ্বিক, বিশেষ করে আমাদের সবচেয়ে নিকটবর্তী দেশ ভারতের সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত খুব বেশি ভালো কোনো দিক দেখা যাচ্ছে না। দেশের মধ্যে এই যে গার্মেন্টস সেক্টর, মাইনরিটি কিংবা আরও বেশ কিছু জায়গায় অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। দ্রব্যমূল্য, আবার খুবই অবাক হলাম যে গত আপনার এই 1.5 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, পাম অয়েলের দাম বেড়েছে 15 টাকা। সরবরাহে কিন্তু কোনো ঘাটতি নেই। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে 23 লাখ আপনার টন সয়াবিন আমদানি করা হয়েছে। আমাদের নিজস্ব প্রোডাকশন আছে আপনার 2,50,000 মেট্রিক টন, আর আমাদের চাহিদা হচ্ছে 22 লাখ। তাহলে তো সংকট নাই যে দামটা বেড়ে গেল। আবার ডিমের দাম, যেটা আপনার আমরা এই কিছুদিন আগেও যেটা ছিল আপনার 135 টাকা 40 টাকা, সেটা এখন 70 টাকা 80 টাকা। তাহলে এইখানে এখন আমরা সিন্ডিকেট নাই, পেশি শক্তির প্রভাব নাই, চাঁদাবাজি নাই। তাহলে কেন এখন এই যে দাম বাড়ছে, সবজির দাম, ডিমের দাম, এরকম বেসিক কিছু পণ্য? তো তার মানে বোঝা যাচ্ছে সরকার এই সমস্ত জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করতে পারছে এবং রাজনৈতিক একটা অস্থিরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির মতো একটা বড় দলের মহাসচিব কিন্তু পরিষ্কারভাবেই বলছেন যে আমরা 111-এর মতো কিংবা আরেকটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া যেন -2 না দেখি। তো এই কথাগুলো কেন আসছে? নিশ্চয়ই এগুলোর যাহা রটে তাহা কিছু হলেও ঘটে। তো সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা খুব ভালো না, একটু ধোঁয়াশার মধ্যে দিয়ে আছে। তারপরেও আমি এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই এবং তাদেরকে নিয়েই সমাধানের পথ খুঁজতে চাই।